1-1.5 মাস ধরে তোমরা রিল্যাক্সে আছো, একদম পড়াশোনা করতে থাকো। আচ্ছা, ওকে। দেখো, আমরা যদি একটু ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে যদি আমরা চলে আসি, তো দেখো, বইটা হয়ে গেল, বলো। হ্যাঁ, শর্ট সার্কিট হবে। শুধু দুইটার থাকবে, বাকি দুটো থাকবে না। লাস্টের দুটো থাকবে। লাস্টের দুটো থাকবে, প্রথম দুটো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গৃহে ব্যবহার করার সময় চারটা ইউজ হবে, কারণ বলা হয়েছে এই বর্তনী থেকে গৃহে আমরা ব্যবহার করবো, তখন কি সবগুলো রোধ আমরা সমান্তরালে রেখে দেবো, অবশ্যই। আচ্ছা, তো আমরা চলে যাবো ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা দেখো, 2-4। হ্যাঁ, 2-4 হচ্ছে যে কোনো ভাবে তুমি সাজাইতে পারো, তোমার রেজাল্টটা ঠিক থাকলেই হয়। আমি শুধু রেজাল্টটা দেখছি, যেভাবেই সাজাইছো সেটা ঠিক আছে কি ওকে না, বিভিন্ন ভাবে সাজানো যায়। আচ্ছা দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। এই জায়গা থেকে আমাদের কি কি চলে আসে, আমি যখন একদম প্রথমে 9-এ পড়াইছি তখনও যা বলতেছি, এখন আবার 10-এ এসে রিভিশনে চলতে গেছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা কুরবানির পর থেকে এমসিকিউ সলভ করা শুরু করব। আমি সব সময় প্রত্যেকটা বার রিভিশনের ঢোকার 1 মাস পরে হচ্ছে আমি এমসিকিউ চলে যাই। যেমন তুমি রিভিশনে ঢুকছি, তার প্রায় 1 মাস পূর্ণ হয়েছে, 15-20 দিন হয়েছে না, রিভিশনে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে কুরবানির পরে হচ্ছে তোমাদের এমসিকিউ সলভ করা শুরু হবে। এখন তো আমরা শুধুমাত্র সৃজনশীল সলভ করতেছি, যারা যারা সমস্যা হচ্ছে আমাকে বলতে, আমি দেখাই দেবো, ট্রাই করতে যতদূর সম্ভব। এরকম করে করে অনলাইনে যতদূর কি সম্ভব, অনলাইনে। অফলাইনে হয়তো বা আরেকটু ভালো হইতো আমাদের, এখন যেটা করার নাই সেটা তো কিছু করার নাই। দেখো, তো ঈদের পর থেকে এসে, ঈদের ছুটি শেষে আমরা অবশ্যই আবার ব্যাক করে আরেকটু বেশি পড়াশোনা শুরু করবো, মানে হচ্ছে আমাদের এমসিকিউটাও একটু সাথে সাথে থাকবে, সিকিউ এর সাথে এমসিকিউটাও পড়া দিয়ে আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। আচ্ছা, আমি 9-এও যে কথা বলছিলাম, একবার দেখবাই না পদার্থবিজ্ঞানের কোনো বিকাশ, তাকাবাই না এখানে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, দরকার হলে একবার একটু দেখি না যে কার চেহারা কিরকম ছিল, শেষ। আর হচ্ছে, এটা একদমই দেখবা না। টেস্ট পেপারে, তুমি দেখবে টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে কিছু কিছু এমসিকিউ দেওয়া থাকে। টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে প্রশ্নপত্রে, উত্তরপত্রে নাকি প্রশ্নপত্রে, উত্তরপত্রেই মেবি, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে প্রথমে দেখবা যে কতগুলো এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে। ওই এমসিকিউ কয়টাকে তুমি দেখে নিবে ফার্স্ট চ্যাপ্টারের জন্য, এইদিকে তাকাবেই না, কারণ হ্যাঁ, উত্তরপত্রে না থাকলে প্রশ্নপত্রে থাকে। তাহলে হচ্ছে, না না, এ হচ্ছে তোমরা লেখছো, আমার বই হচ্ছে ওই ছিল, এই ক্লাসে বসে আমার বই কোথায় থাকে? ক্লাসে বসে তো হচ্ছে আমার বই তো তোমাদের ইসের উপরে, বেঞ্চের উপরেই রাখি। তো ওই বেঞ্চের উপরে বসে কে দাগাইছে কে জানে। ও কি, ওর সমস্যা কি? আচ্ছা দেখো, এদিকে তাকাবাই না, এ পড়বাই না, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, প্রাকৃতিক নিয়মগুলো জানা যাবেই না। আমরা শুরু করবো 13 নম্বর পেজ থেকে, শুরু করবো ভৌত রাশি এবং তার পরিমাপ। এর পূর্বের গুলো কিছুই পড়বা না। জাস্ট হচ্ছে তুমি কি করবা, ওই এমসিকিউ যে কটা দেওয়া থাকে চ্যাপ্টারের পূর্বে, ধরো 50টা দেওয়া থাকে, ওই ওই 50টা দেখে নেবা, কারণ ওর বাইরে থেকে আর কিছু থাকে না। আমরা প্রথমে চলে আসবো, হ্যাঁ, টেস্ট পেপারের প্রশ্নপত্রে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে প্রশ্নপত্র আর উত্তরপত্র দুইটি পার্ট না। আমরা প্রশ্নপত্রে দেখবো যে প্রত্যেকটা হচ্ছে গিয়ে তোমার ওই চ্যাপ্টারের প্রথমে কতগুলো এমসিকিউ দেওয়া আছে, ওইগুলোকে একটু পড়ে নেবা, শেষ। আর লাগে না। এখন আমরা যেখানে আসবো ভৌত রাশি এবং তার পরিমাপ। আচ্ছা, টেস্ট পেপারের প্রশ্নপত্রে, টেস্ট পেপারের প্রশ্নপত্রের একটা পার্ট থাকে, আর উত্তরপত্রের থাকে একটা পার্ট। সেই প্রশ্নপত্রের পার্টে প্রত্যেক চ্যাপ্টারে প্রথমে কিছু কিছু দেওয়া থাকে। ওকে, 1 মিনিট।
আচ্ছা, আমরা চলে যাব 13 নম্বরে। 13 নম্বর থেকে আমাদের কি কি চলে আসে? প্রশ্ন চলে আসে রাশি অথবা ভৌত রাশি কি। 1 নম্বর চ্যাপ্টার থেকে যা যা চলে আসে আমি একটু লেখাই দেই। প্রথমে চলে আসে রাশি বা ভৌত রাশি কি, এর সংজ্ঞা লেখো। যারা আমার কাছে 9-এ পড়ছো তাদেরকেও আমি এরকম লেখাই লেখাই পড়াইছি। আবার এখন যখন রিভিশনে যাচ্ছি আমি আবার ওরকম করে একটু লেখাই লেখাই পড়াইতেছি, কারণ 1 নম্বর চ্যাপ্টার থেকে কয়েকটা না, যাদের লেখা আছে তাদের আর লেখা লাগবে না, সমস্যা নেই। যাদের লেখা নাই তাদের, আমার তো হচ্ছে দেখাইতে গেলে তো সবই দেখানো লাগে, আমি তো আর বাদ দিতে পারি না কিছু। রাশি বা ভৌত রাশি এটা হচ্ছে এ মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায়, এ মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাকে বা তাকেই রাশি বা ভৌত রাশি বলে। তাকেই রাশি বা ভৌত রাশি বলে। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি পরিমাপ করা যায়। ওজন, তোমার ওজন কত সেটা পরিমাপ করা যায়, ফলে এইগুলো হচ্ছে রাশি। রাশি নয়, ক্লিয়ার, রাশি নয়, এটা হচ্ছে, আচ্ছা কে দেখতে পায় না? জেমি দেখতে পাচ্ছ না? জেমি হচ্ছে তোমার স্ক্রিনটাকে বাম দিকে টান দাও, স্ক্রিনটাকে বাম দিকে টান দিলে দেখবে সব পার্টিসিপেন্ট চলে আসছে। সেখানে সেকেন্ডটা ডাবল ক্লিক করো, তাহলে তুমি দেখতে পাবা। সেকেন্ডটাই হচ্ছে হোস্টের থাকে সেকেন্ডটা। দেখো ওজন, তাহলে দেখো কোনটা রাশি নয়। আচ্ছা, এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে এটা রাশি। দূরত্ব পরিমাপ করা যায়, এটা রাশি। ওজন পরিমাপ করা যায়, এটা রাশি। তুমি কতটুকু মোটা সেটা পরিমাপ করা যায়, এটা একটা রাশি। তাহলে রাশি না কি? তুমি একদম টিচারকে তুমি শ্রদ্ধা করো, সেই শ্রদ্ধাটা হচ্ছে পরিমাপ করা যায় না। তুমি তোমার আম্মুকে আর তোমার আব্বুকে প্রচন্ড রকমের ভালোবাসো, এটাকে পরিমাপ করা যায় না, ফলে ওইগুলো রাশির মধ্যে না। তার মানে ইমোশনাল জিনিসপত্র এইগুলো রাশির মধ্যে পড়ে না। আর যেগুলোকে পরিমাপ করা যায় ওইগুলি হচ্ছে রাশি। এখন দেখো রাশি কি হচ্ছে বলো। হ্যাঁ অবশ্যই গ্রহ সংখ্যা রাশি। আচ্ছা দেখো, রাশিকে, কথা বলো না, নির্ভরশীলতার ভিত্তিতে, নির্ভরশীলতার ভিত্তিতে রাশি হচ্ছে দুই প্রকার। নির্ভরশীলতার ভিত্তিতে রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। এটা হচ্ছে গিয়ে তোমার কিসের উপর ভিত্তি করে? নির্ভরশীলতার উপর ভিত্তি করে। নির্ভরশীলতার ভিত্তি করে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। এখন দেখো মৌলিক রাশি কাকে বলে যদি আমরা একটু জানতে চাই। রাশি কি? রাশি হচ্ছে যেগুলো পরিমাপ করা যায়, তাই সবই হচ্ছে রাশি। এখন দেখো রাশিকে নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি। আচ্ছা, আমরা মৌলিক পদার্থ কি দেখছি? যে সকল পদার্থ ভাঙলে ওই পদার্থই পাওয়া যায়, মানে হচ্ছে ও কারো উপরে নির্ভর করে না। যেমন দেখো, আমি যদি একটু বলি, হাইড্রোজেন কারো উপরে নির্ভরশীল না, কিন্তু পানি, হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা জিনিসের উপরে নির্ভরশীল। ফলে পানি হচ্ছে যৌগিক পদার্থ, আর হাইড্রোজেন কারো উপরে নির্ভরশীল নয়, সে নিজেই নিজে, এজন্য সে হচ্ছে মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি কি? যে সকল রাশি অন্য রাশির উপর যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্য রাশি এদের উপর নির্ভরশীল। মৌলিক পদার্থ কারো উপর নির্ভরশীল না, বরঞ্চ অন্যগুলো হচ্ছে মৌলিক পদার্থের উপর নির্ভরশীল। তেমনি ভাবে মৌলিক রাশি হচ্ছে কি? যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয়, বরং বরং অন্য রাশি এদের উপর নির্ভরশীল।
দেখো, যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয় বরঞ্চ অন্য রাশি সমূহ এদের উপর নির্ভরশীল, তা তাদেরকে মৌলিক রাশি বলে। তাদেরকে বলে মৌলিক রাশি। এখন দেখো, মৌলিক রাশি আছে 7টা। পৃথিবীতে মৌলিক রাশির সংখ্যা কম, এজন্য আমরা মৌলিক রাশিগুলোকে মনে রাখি যে মৌলিক রাশি বাদে বাকি সকল রাশিগুলো হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি, মানে মৌলিক রাশির উপরে তারা ডিপেন্ড করে। তাহলে মৌলিক রাশিগুলো হচ্ছে 7টা। পৃথিবীতে মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 7টা। সেই 7টা মৌলিক রাশিকে আমরা হচ্ছে একটা কবিতা দ্বারা মনে রাখি। দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। এটা হচ্ছে একটা কবিতা দিয়ে তুমি মনে রাখো, হচ্ছে মৌলিক রাশি। দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। দৈত্যতে হইছে দৈর্ঘ্য, ভাইতে হইছে ভর, সামনে হইছে সময়, তাকিয়েতে হইছে তাপমাত্রা, তাল গাছে হচ্ছে তড়িৎ প্রবাহ, দেখতে হচ্ছে দীপন তীব্রতা, আর পায়ে হইছে গিয়া পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। আমাদের মাঝে মাঝে এমসিকিউ তে চলে আসে যে নিচের কোনটা মৌলিক রাশি, নিচের কোনটা মৌলিক রাশি নয়। এইভাবে আমাদের এমসিকিউ তে চলে আসে। তাহলে আমরা মৌলিক রাশি রাশি হচ্ছে 7টা। সেই 7টা আমরা মনে রাখবো কিভাবে? দৈত্য বায়ু সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পাই। প্লাস দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন্তি এবং হচ্ছে পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। ক্লিয়ার? এই 7টা রাশির বাইরে যত রাশি থাকবে সকল রাশি হবে কি রাশি? যৌগিক রাশি বা লব্ধ রাশি। ক্লিয়ার? বুঝতে পারছি আমি এই পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? ওকে, এরপর আমরা চলে আসব যৌগিক বা লব্ধ রাশি। যৌগিক বা লব্ধ রাশির মধ্যে যদি আমি চলে যাই, দেখো এই যে হচ্ছে আমাদের এই জায়গায় প্রথমেই আছে রাশি। এই 13 নম্বর পেজ থেকে তুমি পড়া শুরু করবা। রাশির ক্ষেত্রেই দেখো মৌলিক রাশি 7টা দেওয়া আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং হচ্ছে পদার্থের পরিমাণ। এই যে 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। বাকি সব হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। তাহলে যৌগিক বা লব্ধ রাশি কি? যে সকল রাশি মৌলিক রাশির উপরে, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে যে সকল রাশি হচ্ছে মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে বলা হয় কি? যৌগিক রাশি। ক্লিয়ার? যে সকল রাশি সমূহ হচ্ছে মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে বলা হয় যৌগিক রাশি। এই স্নেহা, একটু মাইক্রোফোন অন করো তো। পুরো নাম কি তোমার? হুম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে বলা হয় যৌগিক রাশি। তার মানে এই 7টা বাদে বাকি যত রাশি আছে সবই হচ্ছে আমাদের যৌগিক রাশি। এটা গেল কি আমার নির্ভরশীলতার ভিত্তিতে। আর একটা হচ্ছে দিকের ভিত্তিতে। তাহলে আমরা যদি একটা মনে রাখি, অন্যটা আমরা এমনিতেই পারি। যারা হচ্ছে মৌলিক রাশির মধ্যে নাই তারাই তো হচ্ছে যৌগিক রাশির মধ্যে থাকবে, তাহলে বাকি সবাই হচ্ছে যৌগিক রাশি। এবারে আমরা চলে আসি দিকের ভিত্তিতে রাশিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এটা গেল আমাদের নির্ভরশীলতার ভিত্তিতে। এরপর হচ্ছে দিকের ভিত্তিতে রাশিকে আবার ভাগ করা হয়েছে দুই ভাবে। মানে দিকের উপর ভিত্তি করে আবার হচ্ছে দুই ভাবে হচ্ছে রাশিকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার বা অদিক রাশি। মানে যেই রাশি প্রকাশ করার জন্য শুধু মান দরকার, দিকের কোনো দরকার হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। আর একটা হইছে ভেক্টর বা সদিক বা দিক রাশি।
ভেক্টর রাশি বা সদিক রাশি বা দিক রাশি, এটার মানে হচ্ছে কি, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের যখন 9-এ পড়াইছিলাম তখন হচ্ছে আমি যে উদাহরণটা দিছিলাম, এখন হচ্ছে সেমটাই আমি দেই। আমার পকেটে 10টা টাকা আছে, সেই 10 টাকায় বঙ্গবন্ধু উত্তর দিকে ফিরে রয়েছে না দক্ষিণ দিকে ফিরে রয়েছে, তাতে 10 টাকা 12 টাকা হবে। এইখানে তোমার পকেটে 10 টাকা আছে, শুধু মান জানাটাই যথেষ্ট। মান জানাটাই যথেষ্ট যে তোমার পকেটে 10 টাকা আছে। 10 টাকায় বঙ্গবন্ধু পূর্ব দিকে না পশ্চিম দিকে ফিরে রয়েছে, তা দিয়ে কিছু যায় আসে না। কিন্তু তুমি যদি বলো যে আমি বর্তমানে বরিশালে সদর রোড থেকে 100 মিটার দূরে আছি, তুমি যদি বলো আমি বরিশাল সদর রোড থেকে 100 কিলোমিটার দূরে আছি, এখন সদর রোড থেকে তুমি কি পূর্ব দিকে 100 কিলোমিটার দূরে আছো, নাকি পশ্চিম দিকে, নাকি উত্তর দিকে, নাকি দক্ষিণ দিকে? তোমাকে এক ফ্রেন্ড যদি খুঁজতে আসে তাহলে কোন দিকে খুঁজবে? তাহলে এই জায়গায় কি শুধু 100 মিটার মানটাই এনাফ না, দিকটাও এখানে লাগতেছে যে আসলে কোন দিকে তুমি 100 মিটার, তাহলে তুমি খুঁজে পাওয়া যাবে না কোন দিকে তোর ভাবে খুঁজতে যাবে। ফলে হচ্ছে এই ক্ষেত্রে কি মান দিক দুইটাই দরকার। ফলে ওইটা হচ্ছে ভেক্টর রাশি। আর হচ্ছে 10 টাকা, ওর শুধু মানটাই দরকার, 10 টাকা আছে ওর পকেটে, ওটার দিক নিয়ে কোনো ব্যাপার স্যাপার নাই। ফলে ওই সকল রাশি হচ্ছে স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা মাঝে মাঝে চলে আসে ভেক্টর রাশি বা সদিক রাশি বা দিক রাশি কোনগুলো। আমাদের ভেক্টর রাশির একটা কবিতা আছে, সেটা দিয়ে আমি হয়তো লেখাই দিছিলাম তোমাদেরকে। দুইটা কবিতা আছে, যার যেটা ভালো লাগে সে সেইটাই হচ্ছে মনে রাখতে পারো। একটা হচ্ছে ভবে সব প্রিয়তমরা, ভাসে প্রেমেরও অমর টানে। আমাদের এটা লেখা আছে, যারা হচ্ছে 9-এ করছো, প্রেমেরও অমর টানে, এরকম একটা কবিতা আছে। আচ্ছা, দুইটা কবিতা তোমরা যে কোনটা মনে রাখতে পারো, যার যেটা ভালো লাগে। এই ভরে হইছে ভরবেগ, বেতে হইছে বেগ, শতে হইছে স্মরণ, বতে হইছে বল, বলের ঘাত, ততে হইছে ত্বরণ, মতে হইছে মন্দন, ভাসেতে হইছে ভূচুম্বকের উপাংশ। এটাকে ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা পাবা যে ভূচুম্বকের উপাংশটা কি। এরপর হচ্ছে ওতে হইছে ওজন, অমরে হইছে অবিকর্ষ ত্বরণ, অমরে হইছে অবিকর্ষ ত্বরণ, আর হচ্ছে এই সেটা হইছে সান্দ্রতা বা ভিসকোসিটি। অমরে হইছে মানে ভবে সব প্রিয়তমরা, ভাসে প্রেমেরও অমর টান, এটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা, ওজন, তারপর হচ্ছে অমরে হইছে আহ অভিকর্ষ ত্বরণ জি, আর টানে হইছে পৃষ্ঠ টান। আচ্ছা, এর ভেতরে কিছু আছে যেগুলো ইন্টারমিডিয়েটে গিয়ে পাবা। আচ্ছা, রূপই কি আমাদের সাথে কানেক্টেড? তাই সান্দ্রতা কি একটু বলো তো, মনে আছে? মনে নাই? আচ্ছা, ওকে। সান্দ্রতা, দেখো, বুঝিনি, বলো। ও, গুড। হ্যাঁ, এই তো মনে আছে। ওকে, তাহলে দেখো, আমরা হচ্ছে, আমি একটু বলি সান্দ্রতা বিষয়টা হচ্ছে তোমাদের এখন একটু জেনে যাও সান্দ্রতা। ইন্টিগ্রিটিতে গিয়ে তুমি পুরো দোস্ত সান্দ্রতার সমীকরণ টমীকরণ পাবা ফিজিক্সে। অমর হয়েছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি। আর টান হয়েছে পৃষ্ঠটান। আচ্ছা, সান্দ্রতা নিয়ে আমি অল্প একটু কথা বলি, কারণ এটা ইন্টারমিডিয়েটে গেলে স্যাররা এইভাবে বুঝায় না, কিন্তু ব্যাপারটা আসলে এইভাবেই। দেখো, আমরা নৌকোয় চড়ি, ধরো এই হচ্ছে একটা নৌকা, নৌকায় যখন ঢেউ ওঠে, মানে নদীতে যখন ঢেউ ওঠে, তখন এই ঢেউগুলো কি নৌকার গায়ে গিয়ে ধাক্কা খায়, তখন দেখা গেছে অল্প একটু পানি এই নৌকার উপর দিয়ে নৌকার ভেতরে চলে আসে। এখন পুরো পানি যদি একত্রিত হয়ে থাকতো, পুরো পানি যদি একত্রিত হয়ে থাকতো, তাহলে হয় পুরো পানি নৌকার মধ্যে চলে আসতো, না হয় কোনো পানি নৌকার মধ্যে চলে আসে। যেহেতু অল্প একটু পানি নৌকায় গিয়ে জোরে ধাক্কা দিয়ে অল্প একটু পানি নৌকার মধ্যে চলে আসতে পারে। আচ্ছা,
তার মানে পানিগুলো আসলে একসাথে না, পানিগুলো লেয়ার লেয়ার করে করে আছে, এরকমের পানিগুলো কতগুলো লেয়ার লেয়ার করে করে আছে। যখনই গিয়ে ধাক্কা খায়, উপরের লেয়ারের পানিটুকু নৌকার মধ্যে চলে আসে, বাকি লেয়ার গুলো নিচে থেকে যায়। যদি পানি লেয়ার লেয়ার না করে যদি পুরোটা একসাথে থাকতো, তাহলে কি হয় পুরো পানি নৌকার মধ্যে চলে আসা লাগতো, না হয় কোনো পানি নৌকায় চলে আসতে পারতো না। যেহেতু অল্প একটু পানি নৌকায় চলে আসতে পারে, যেহেতু অল্প একটু পানি নৌকায় চলে আসতে পারে, তাই হচ্ছে কি যে পানিগুলো আসলে একত্রিত হয়ে থাকে না, আমি বুঝতে পারছি। পানিগুলো কি লেয়ার লেয়ার করে করে থাকে। এখন পানিগুলো যে লেয়ার লেয়ার করে করে থাকে, এই দুইটা লেয়ারের মধ্যে যে বল কাজ করে সেইটাকে বলা হয় সান্দ্রতা বল। পানির দুইটা লেয়ারের মধ্যে যে বল কাজ করে সেই বলটাকে বলা হয় সান্দ্রতা বল। দুইটা লেয়ারের মধ্যে যদি বল কাজ না করতো, তাহলে স্রোতের সময় পানির, আমরা জানি সবসময় কি পানির নিচের দিকে স্রোত বেশি থাকে আর উপরের দিকে স্রোত কম থাকে। তাহলে নিচের দিকে স্রোত বেশি থাকার কারণে নিচের দিকের পানির লেয়ারটা অনেক দূর সামনে চলে যাওয়ার কথা, আর উপরের দিকের পানির লেয়ারটা অনেক পেছনে পড়ে থাকার কথা। কিন্তু সবগুলো লেয়ার একসাথেই স্রোতের সময় হচ্ছে সবগুলো লেয়ার একসাথেই যায়। তার মানে প্রত্যেকটা লেয়ার পরস্পর একটা বল দ্বারা বেঁধে রাখে, যেই বলের কারণে কোনো লেয়ার কোনো লেয়ারকে খুব সহজে ছাড়ে না। বুঝতে পারছি? ফলে স্রোতের সময় তারা একসাথে চলে যায়। এই যে দুইটা বল, এই বলটাকে বলা হয় সান্দ্রতা বল। আমরা হচ্ছে এগুলো সম্পর্কে উপরের ক্লাসগুলোতে পুরোপুরি জানবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এটাই আমরা দেখো 12টা ভেক্টর রাশি চলে আসে। আর একটা ভেক্টর রাশির কবিতে আছে, বুঝি নাই, অভিকর্ষ ত্বরণ। জি, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, আর একটা হচ্ছে, আর একটা কবিতে আছে সবেও মতবাদ। এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো, সো কবিতে নিয়ে মোটেই হচ্ছে কথা বলা যাবে না। হ্যাঁ, সবেও মতবাদ। এটা হচ্ছে চৌধুরীর প্রেম ভুলে অভিশাপ। সবেও মতবাদ, বলো কোনটা? হ্যাঁ, ওজন, ওজন। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে অনেক মতবাদ আছে। সবেও মতবাদ দাও, বাদ দাও, সমস্যা নেই, সবেও মতবাদ। হ্যাঁ, অনেক মতবাদ আছে, সেরকম একটা মতবাদ হচ্ছে সবেও মতবাদ। চৌধুরীর লেখা আমরা লেখবো চৌধুরীর, বলবো চৌধুরীর, ঠিক আছে? চৌধুরীর প্রেম ভুলে অভিশাপ। এটা আমরা চৌধুরী লিখছি কারণ তিনটে চৌ, এজন্য। মানে এটা হচ্ছে নিজেদের মনে রাখার জন্য বানানো তো, যেরকম ইচ্ছে ওরকম হচ্ছে বানাইছে, ঠিক আছে? সবেও মতবাদ হচ্ছে চৌধুরীর প্রেম ভুলে অভিশাপ। তাহলে হচ্ছে এই সবেওতে হচ্ছে স্মরণ, এই বেতে হইছে বেগ। তুমি যেটা দিয়ে মনে রাখো, এইটা একটু বেশি চলে আসে, এইটা একটু কম চলে আসে, এইটা আসে 12টার মতো, এইটা আসে 15টার মতো। এই জাস্ট স্মরণ, বেগ, ওজন। আর হচ্ছে মন্দন, ত্বরণ, বল, বলের ঘাত। বল আর বলের ঘাত, আচ্ছা বল আর বলের ঘাত কিন্তু দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, সো বল বলের ঘাত কমা আসবে মাঝখানে। আর হচ্ছে মন্দন, না দ্রুতি না তো, এই দ্রুতি না। দতে হচ্ছে, দতে কিছু নাই মেবি, এই দ্রুতি না, বেগ হচ্ছে মৌলিক রাশি, মানে ই ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। চৌথিরি বা চৌধুরীতে হচ্ছে তিনটে চৌ। একটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, এগুলো সম্পর্কে ইন্টারমিডিয়েটে জানবা। আর একটা হচ্ছে চৌম্বক ভ্রামক, আর একটা হচ্ছে চৌম্বক প্রাবল্য, এগুলো সম্পর্কে ইন্টারমিডিয়েটে গিয়ে জানবা, বলো। ও, মতবাদ, এখানে আমরা ত দেই, আমি তো তাই বলি। মতবাদ, এখানে আমরা ত দিয়ে লাগবো মতবাদ, ঠিক আছে? ফলে এখানে আসবে তড়িৎ প্রাবল্য, আমি তো তাই বলি যে তড়িৎ প্রাবল্যটা গেল কই মাঝখান থেকে। সবেও মতবাদ আমরা লাগবো না, মতবাদ লাগবো, ঠিক আছে? যখন ততে হবে তড়িৎ প্রাবল্য। আর চৌধুরী মানে চৌধুরী,
তিনটে চোখ, একটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, একটা হচ্ছে চৌম্বক ভ্রামক, একটা চৌম্বক প্রাবল্য। মতবাদ লেখবা, মতবাদ লেখবা না, মতবাদ। উপরেরটা ছিল না, আমি তো বলছি কি যে এই কবিতাটা একটু কম আসে আর এই কবিতাটা একটু বেশি চলে আসে, এই জন্য আমি এই কবিতা দিয়ে মনে রাখছিলাম, আমি নিজে আর কি। অবশ্য মনে রাখার কি আছে, এই কবিতা নিজেরই বানানো, সো এটা মনে রাখার কিছু নেই। আচ্ছা, চৌম্বক ভ্রামক, ভ্রামক ভ্রামক, এই যে ভয় এরকমের ভ্রামক। ওজন, সরণ বেগ, ওজন, মন্দন ত্বরণ, বল, বলের ঘাত, তড়িৎ প্রাবল্য, চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক ভ্রামক, চৌম্বক প্রাবল্য। এই তিনটে সম্পর্কে ইন্টারমিডিয়েটে বিস্তারিত জানবা, কারণ এখন এই সম্পর্কে বর্ণনা দেওয়ার মতো তোমাদের মেন্টালিটি এখনো তৈরি হয় নাই। আচ্ছা, এখন দেখো, এই প্রেতে হইছে পৃষ্ঠটান আর ভুলেতে হইছে ভূচম্বকের উপাংশ। অভিতে হইছে অভিকর্ষ ত্বরণ আর সাথে হইছে সান্দ্রতা। ঠিক আছে, এছাড়াও আর একটা কথা মনে রাখবা, সকল প্রাবল্য, সকল প্রাবল্য ও তীব্রতা ভেক্টর রাশি, এই কথাটা মনে রাখবা। কারণ হচ্ছে আমাদের এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে কোনটা ভেক্টর রাশি আর কোনটা ভেক্টর রাশি নয়, মানে এরা হচ্ছে দিকের উপরই ডিপেন্ড করে। সকল প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা, চৌম্বক প্রাবল্য, চৌম্বক তীব্রতা, তারপর হচ্ছে তোমার হচ্ছে আরো যত যত প্রাবল্য পাবা, যত প্রাবল্য আর তীব্রতা কথাটা থাকলেই সেটা ভেক্টর রাশি, কোনো ধরনের কোনো কথা নেই। বুঝছি? সান্দ্রতা আর সান্দ্রতা বল, এই সান্দ্রতা বলতে সান্দ্রতা বলকে বোঝানো হয়। আচ্ছা, ভূচম্বকের উপাংশ আর হচ্ছে এইগুলো সম্পর্কে ইন্টারমিডিয়েটে বিস্তারিত জানবা। ইন্টারমিডিয়েটে ভূচম্বক নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারে পুরো একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের সেকেন্ড পেপারে, অনেক কথাবার্তা তো স্যার। হ্যাঁ, ওই বিনতি কোণ, বিচ্যুতি কোণ এইগুলো বুঝাইয়া তারপর হচ্ছে উপাংশ বুঝাইয়া তারপর এগুলো বোঝানো লাগে, এটা হ্যাঁ, বলো না? আচ্ছা, এগুলো সম্পর্কে ইন্টারমিডিয়েটে জানবা, আপাতত আমরা মনে রাখি যে এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। এমসিকিউ তো চলে আসলে তাহলে আমরা পারি, বলো, বলো। তোমার নেটের সমস্যা, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, অথবা লিভ নিয়ে রিজয়েন করো। তোমার নেটের সমস্যা, এই জায়গায় বেশ ভালো, এই জায়গায় নেট কানেকশন খুব ভালো। আচ্ছা, আমি এগুলো ছবি তুলে দিয়ে দেবো গ্রুপে, যাদের তুলতে প্রবলেম হয় এরা দেখে নিবা। আচ্ছা, দেখো তাহলে এই কয়টা রাশি বাদে বাকি সব রাশি হচ্ছে স্কেলার রাশি, এই কয়টা রাশি বাদে বাকি সকল রাশি হচ্ছে স্কেলার রাশি। আমি নেক্সট ডেতে কিন্তু সবাইকে ম্যাক্সিমাম জিজ্ঞেস করবো যে কোনটা কোন রাশি, অবশ্যই যেন সেটা পারো, তখন ঝামেলা যেন না হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে এটা গেলো স্কেলার রাশি, এটা গেলো ভেক্টর রাশি, তাহলে আমাদের রাশির বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। দেখো আমাদের হচ্ছে রাশির ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লিয়ার হলো। আমরা হচ্ছে কয় ধরনের রাশি নিয়ে কাজ করলাম, দুই ধরনের, একটা হচ্ছে নির্ভরশীলতার ভিত্তিতে হচ্ছে মৌলিকের যৌগিক, আর দিকের ভিত্তিতে হচ্ছে বাকি দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে স্কেলার। এখন দেখো এরপরে বলো, দুইটাই ভেক্টর, দুইটাই ভেক্টর, তোমার যেটা মনে রাখতে সুবিধা হয় তুমি সেইটা মনে রাখবে, দুইটাই হচ্ছে ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এই এই কয়টা বাদে বাকি সবই তো হচ্ছে স্কয়ার, তাহলে ওরা লেখার উল্টো কথা। আচ্ছা, এর ভেতরে যে থাকবে না সেই ভেক্টর হলো স্কয়ার। এখন দেখো এইখানে দেখো, নিকটতম গ্যালাক্সি আমাদের
গ্যালাক্সি, একদম এটা কাটা দিয়ে দাও, পারলে কাটা দিয়ে দাও, কোনো দরকার নেই। পরিমাপের একক, আমরা এর সংজ্ঞাটা শুধু লিখে নেব, পরিমাপের একক। কেউ যদি এই জিনিস যদি মুখস্থ করতো তার মাথাটাকেই ভাঙবে আমি, একদম খামোখা, কোনো দরকার নেই। এই যে দেওয়া আছে বিগ ব্যাং এর সময়, ডাইনোসরের ধ্বংসের সময়, কোনো দরকার নেই। হ্যাঁ, 9 থাকতে এই কাটা দিয়ে রাখছো, খুব ভালো। আমি 9 বসে এটা কাটা কাটা দিয়ে রাখতেই বলছিলাম। এইখানে শুধুমাত্র একটা সংজ্ঞা লাগবে, সেটা হচ্ছে পরিমাপের একক। আমাদের মাঝে মাঝে চলে আসে পরিমাপের একক কাকে বলে, অথবা একক কাকে বলে চলে আসতে পারে। তাহলে হচ্ছে আমরা পরিমাপের এককের আমরা হচ্ছে সংজ্ঞাটা লিখে নেই। পরিমাপের একক 1 নম্বর চ্যাপ্টার থেকে সংজ্ঞাগুলোর বাইরে তেমন কিছু আসে না, যা ম্যাথ আসে ও একটা ক্লাসের হাফ লাগবে ওই ম্যাথ বুঝাইতে। 3 টাইপের ম্যাথ আসে সর্বসাকুল্যে। আচ্ছা, এখন দেখো পরিমাপের একক, আমরা আজকে হচ্ছে অ্যাটলিস্ট থিওরি পার্টটাকে শেষ করে যাব, ফার্স্ট চ্যাপ্টারের। সেকেন্ড চ্যাপ্টার আর থিওরি পার্টের হচ্ছে ম্যাথগুলোকে আমরা নেক্সট ডেতে কমপ্লিট করে দেবো। পরিমাপের একক, পরিমাপের একক দেখো, কোন রাশির যে ক্ষুদ্রতম অংশের সাথে, কোন রাশির যে ক্ষুদ্রতম অংশের সাথে তুলনা করে ওই রাশিকে পরিমাপ করা হয়, তাকে ওই রাশির পরিমাপের একক বলে। এখন আমি একটু বুঝাইতেছি, আগে থেকে তুলে নাও। কোন রাশির যে ক্ষুদ্রতম অংশের সাথে তুলনা করে, কোন রাশির যে ক্ষুদ্রতম অংশের সাথে তুলনা করে, এই আর যেই বাচ্চারা এখনো পেমেন্ট ক্লিয়ার করো নাই, একটু পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করার মানে চেষ্টা করবা, হ্যাঁ? ওকে, দেখো কোন রাশির যে ক্ষুদ্রতম অংশের সাথে তুলনা করে ওই রাশিকে পরিমাপ করা হয়, তাকে ওই রাশির পরিমাপের একক বলে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু বোঝানোর ট্রাই করি যে আসলে মানেটা কি। আচ্ছা, আমি যদি বলি, ধরো এই হচ্ছে একটা জিনিস, আমি যদি বলি এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আমি যদি বলি এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আমি আসলে কি করতেছি, এরটুক হচ্ছে 1 মিটার, তার সাথে তুলনা করতেছি, এই হচ্ছে আরাক, এই হচ্ছে আরাক, এই হচ্ছে আরাক, এই হচ্ছে টোটাল হচ্ছে 5। তাহলে আমরা কি 1 মিটারের সাথে তুলনা করে করে 5 বার 1 মিটার হয়েছে, যদি আমি 5 মিটার বলছি, তাহলে এই দৈর্ঘ্য পরিমাপের একক কি, 1 মিটার, বা মিটার হচ্ছে একক। তাহলে যে ক্ষুদ্রতম পার্টের সাথে তুলনা করে করে 1 মিটারের 5 গুণ, ফলে আমরা 5 মিটার বলছি। তাহলে তুলনা করছি কার সাথে, মিটারের সাথে, বা 1 মিটারের সাথে তুলনা করছি, এই মিটার বা 1 মিটার হচ্ছে একক। এরপরে দেখো, এই এই আমরা পরিমাপের একক জানলাম, এরপর আমার একটু জানার দরকার নাই। এরপর আমরা চলে আসব উপসর্গ বা গুণিতক। এই গুণিতক কয়টাকে সবাই এক নিঃশ্বাসে, আমি যেন সবার একটা মুখস্থ দেখতে চাই, এক নিঃশ্বাসে আমি জিজ্ঞেস করবো নেক্সট ডেতে, এক নিঃশ্বাসে বলা লাগবে। এই এইরকম করে আমি যেরকমের একে দিছি, প্রথমে এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, এই দিক থেকে উঠে এই দিকে যাবা, এখান থেকে নিচ থেকে শুরু করে এই দিকে চলে যাবা। তারপর আমি নেক্সট দেখাবো যে ট্রান্সফরমেশন কিভাবে করে, যে ট্রান্সফরমেশন নিয়ে তোমরা ঝামেলায় পড়ছো, এটা একদম মুখস্থ করে ফেলাবা পুরোটা। এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো, ফুলটা তোমার মুখস্থ থাকবে একদম। আচ্ছা, এরপর আমি চলে আসি মাত্রা। আচ্ছা, দেখো মাত্রা যদি আমি যদি একটু বলি, দেখো আমরা এরকম দেখি যে বেগ, বেগ ভি ইকুয়ালস টু এস টি, আমরা একটা সূত্র জানি, সরি, বেগ ভি ইকুয়ালস টু এস বাই টি, বেগ ভি ইকুয়ালস টু এস বাই টি। আমরা এর জন্য এস মানে কি, সরণ বা দূরত্ব। আমরা একটা কথা বলে দিয়েছিলাম, দৈর্ঘ্য দূরত্ব সরণ একই কথা, দৈর্ঘ্য দূরত্ব সরণ একই কথা। ফলে সরণ মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা,
এল, আর টি হচ্ছে সময়ের মাত্রা টি, ফলে এর মাত্রা পাই এল টি ইনভার্স অন। তাহলে বেগের মাত্রা হইছে এল টি ইনভার্স অন। এইটা দ্বারা আমি আসলে কি বুঝি, যে বেগের মধ্যে মৌলিক রাশি আছে দুইটা। আমি যদি বলি ভলিউম, ভলিউম হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কি এল, এল গুণন এল গুণন এল, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি আসলে এক ধরনের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য ইকুয়ালস টু এল কিউব। এই এল কিউব দেখে আমি বুঝতে পারছি যে এই ভলিউমের মধ্যে তিনটে দৈর্ঘ্য বিদ্যমান, তিনটে দৈর্ঘ্য বিদ্যমান, এটা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রাটা আমি কি বলতে পারি, কোন একটা রাশির মধ্যে, যেমন এই ভলিউমের মধ্যে কোন একটা রাশির মধ্যে উপস্থিত মৌলিক রাশি সমূহের ঘাতকে, মৌলিক রাশির ঘাতকে, যেমন এল হচ্ছে মৌলিক রাশি মানে দৈর্ঘ্য, এর ঘাত কত 3, ফলে ভলিউমের মাত্রা হচ্ছে এল কিউব। আর দেখো বেগের মধ্যে এল এর ঘাত হইছে 1 আর টি এর ঘাত হইছে -1, ফলে এর মাত্রা হইছে এল টি ইনভার্স 1। আমরা কি বুঝছি? তাহলে মাত্রার সংজ্ঞাটা কি হবে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট দিব। আচ্ছা আমরা যদি বলি ভলিউমের এক মানে মাত্রা কি, ভলিউমের মাত্রা কি এল কিউব না? তার মানে আমরা দেখো ভলিউমের মধ্যে দৈর্ঘ্য আছে, কতবার আছে? 3 বার আছে। ফলে এল লেখি আর উপরে আমরা তার ঘাত লিখি, ঘাত মানে পাওয়া, ফলে হয় কি এল কিউব। তাহলে ভলিউমের মাত্রা হচ্ছে এল কিউব। তাহলে আমি কি বলতে পারি, কোন একটা রাশিতে যে কয়টা মৌলিক রাশি থাকে সেই মৌলিক রাশির ঘাত সম্বলিত পদকে তার মাত্রা বলে। ঘাত মানে কি এল কিউব। যেমন এল টু দি পাওয়ার অন, টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বেগের মাত্রা। বুঝছি? কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশি সমূহের ঘাতকে ওই রাশির মাত্রা বলে। আচ্ছা দেখো, এই ঘাতকে না, এখানে লেখো ঘাত সম্বলিত পদকে, তাইলে আমাদের আরো ভালো হয়। ঘাত সম্বলিত পদকে ওই রাশির মাত্রা বলে। ঠিক আছে, তাহলে আমরা মাত্রাটা বুঝতে পারলাম। এরপরে লাগবা যেমন বেগের মাত্রা 1 মাসে যদি চলে আসে, যেমন বেগের মাত্রা এল টি ইনভার্স অন, থার্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই এবং বড় হাতের অক্ষরে লিখতে হবে মাত্রা গুলো। এগুলো আমরা সব জানি। দেখো আমাদের মাত্রার বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে আমাদের যা যা ঠিক না কিন্তু তাইতেই পড়াইতেছি, এর বাইরে পড়াইতেছি না, তোমাদেরও পড়ার কোনো দরকার নেই, মাথা ভারী করার কোনো দরকার নেই। এরপরে দেখো আমরা চলে আসবো এইখানে পরিমাপের যন্ত্রপাতি। একটা হইছে ভার্নিয়ার স্কেল, আচ্ছা আর একটা হইছে আহ কই গেল, একটা হইছে ভার্নিয়ার স্কেল, একটা হইছে ভার্নিয়ার স্কেল, একটা হইছে স্লাইড ক্যালিপার, একটা হইছে স্ক্রু গাজ। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার, এটা হচ্ছে স্ক্রু গাজ। তাহলে আমরা প্রথমে চলে আসি ভার্নিয়ার স্কেলে। আচ্ছা ভার্নিয়ার স্কেলের ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি একটু তোমাদেরকে বলি, আমরা বাসা বাড়িতে হচ্ছে যেই বড় বড় স্কেল গুলো ব্যবহার করি, সেই স্কেল গুলো হচ্ছে এই রকমের। এখানে হচ্ছে অনেকগুলো দাগ কাটা থাকে, সেন্টিমিটারে বা মিলিমিটারে হচ্ছে অনেকগুলো দাগ কাটা থাকে। এখন দেখো একটা কোম্পানিতে যেই ভদ্রলোক স্কেল তৈরি করে, একটা কোম্পানিতে একজন শ্রমিক স্কেল তৈরির কাজে নিয়োজিত। আচ্ছা সে তো অত ভালো গোনা জানে না, আবার যেই মেশিনে স্কেলটা তৈরি হয় দেখা গেছে সেই মেশিনেরও কোনো জায়গায় একটু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। এই জন্য আমাদের বড় স্কেলের ভাগটা সবসময় 100% নির্ভুল হয় না। এখন তুমি যদি একটা গবেষণাগারে তুমি যদি কাজ করতে শুরু করো, তো গবেষণাগারে কাজ করতে থাকলে তখন দেখা গেছে
তোমার 1 মিলিমিটার অনেক বড় একটা বিষয়। তুমি দুইটা কোষের মাঝে দূরত্ব বের করতেছো, সেখানে তো মিলিমিটার কেন, মাইক্রোমিটার, নেনোমিটার অনেক বড় একটা বিষয়। ফলে গবেষণাগারে যখন আমি কাজ করি তখন 100% নির্ভুল স্কেল ইউজ করাটা আমাদের জন্য দরকার। এজন্য আমরা করি কি, গবেষণাগারে ব্যবহারের জন্য আমরা হচ্ছে একদম 100% নির্ভুল একটা স্কেল আমরা ইউজ, মানে একটা স্কেল আমরা ব্যবহার করি। সেই স্কেলটা থাকে 1 সেন্টিমিটারের। 1 সেন্টিমিটারের একটা স্কেল থাকে, যে স্কেলটা হচ্ছে আমরা 100% একদম গুনে গুনে একুরেটলি আমরা তৈরি করি। এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, যেটা হচ্ছে একুরেট স্কেল। আর এটাকে বলি আমরা মূল স্কেল, মানে যেটা আমরা এমনিতে ব্যবহার করি। এখন কেমন করে দেখো, তাইলে ভার্নি দেখো মূল স্কেলের 1 সেন্টিমিটার হয়েছে এরটুক। 1 মিনিট। মূল স্কেলে 100% থাকে না, কিছু হচ্ছে ত্রুটি বিচ্যুতি থাকে। তাইলে আমি কি বলতে পারি, মূল স্কেলের 1 ভাগ ক্ষুদ্রতম স্কেলের 1 ভাগের চাইতে একটু বড় হয় বা ছোট হয়, মানে একটু ঘাটতি দেখা যায়। দেখো, এই দেখো ভার্নিয়ার স্কেলটা, ভার্নিয়ার স্কেলের 1 সেন্টিমিটার হচ্ছে একটুক, আর মূল স্কেলটা হচ্ছে একটুক। একটুক কি মাঝখানে ঘাটতি থেকে গেল না? বুঝছো? একটুক কি ছোট বড় হয় না? একটু কেন? দেখো, এইটা হচ্ছে মূল স্কেল, যেটা আমরা এমনিতে তুমি খাতায় দাগ টানার জন্য যেই স্কেলটা ইউজ করো সেইটাকে বলা হয় কি স্কেল? মূল স্কেল। আচ্ছা, আমি যদি একটু এইখানে যদি একটু খেয়াল করে দেখি, দেখো এই চিত্রটা থেকে আমি যদি একটু দেখাই, তোমরা যদি একটু ভালো বুঝতে পারো তাইলে দেখো, এখানে হচ্ছে এই দেখো এই, অথবা এমন একটা পেজের মধ্যে আঁকা, এই দেখো এই বড়টা হইছে মূল স্কেল। মূল স্কেলটা ফ্যাক্টরিতে অসংখ্য তৈরি করা হয়। ফলে একটা মূল স্কেল তৈরি করার ফ্যাক্টরিতে অনেক অশিক্ষিত লোকজন থাকে, যারা হচ্ছে গোলা দিয়ে বোঝে না 1 মিলিমিটার কি, 1 সেন্টিমিটার কি, কত কিন্তু তারা বোঝে না। ফলে হচ্ছে আমরা যখন এই মূল স্কেলটা যখন তৈরি হয়, তখন দেখা গেছে তাতে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, একদম 100% একুরেট হয় না। আমরা বৈজ্ঞানিক গবেষণাগারে যদি এরকম একটা ত্রুটিপূর্ণ স্কেল নিয়ে যদি আমরা মাপজোক করি, তাহলে দেখা গেছে আমাদের হিসাবপত্র অনেক ভুল হয়ে যাইতে পারে। এজন্য গবেষণাগারের জন্য আমরা মাত্র 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ছোট স্কেল তৈরি করে নেই। এই এই বড় স্কেল যেটা আমরা হরমোন হিসেবে ইউজ করে থাকি আমাদের পরীক্ষার খাতায় দাগ টানার জন্য। ক্লিয়ার? ওইটাকে বলা হয় মূল স্কেল। আর আমরা পরীক্ষাগারে গবেষণা করার জন্য যে হচ্ছে ছোট একটা স্কেল তৈরি করে নিয়েছি মাত্র 1 সেন্টিমিটারের, এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। বুঝছো? আমি বলতেছি, এই হলো ভার্নিয়ার স্কেল। এখন আমার ভার্নিয়ার স্কেল হচ্ছে কি 100% কারেক্ট, আর মূল স্কেল হচ্ছে কি সাধারণত 100% কারেক্ট হয় না, একটু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। ফলে মূল স্কেলের 1 সেন্টিমিটারের চাইতে ভার্নিয়ার স্কেলের 1 সেন্টিমিটার অবশ্যই সমান সমান হবে না, কারণ ভার্নিয়ার স্কেল একদম কারেক্ট স্কেল, কিন্তু মূল স্কেল একটু ভেজাল আছে। তাহলে ভার্নিয়ার স্কেল 1 সেন্টিমিটার কি মূল স্কেলের সমান সমান তোর হবে না? হবে? বুঝছো? মূল স্কেল তো ভেজাল আছে, তাহলে ভেজাল আর কারেক্ট না সমান হতে হবে। আচ্ছা, এখন দেখো, ফলে আমরা দেখতে পাইছি কি, এইখানে আমরা দেখতে পাইছি যে মূল স্কেল একটু বড় হয়ে গেছে, মূল স্কেলের 1 সেন্টিমিটার একটু বড় হয়ে গেছে, আর ভার্নিয়ার স্কেলের 1 সেন্টিমিটার একটু ছোট হয়েছে, কারণ মূল স্কেলটা হয়েছে কি ত্রুটিযুক্ত। ফলে এই যে মাঝখানের যে ফাঁকাটুকু, এই জোটটুক ছোট বড়, জোটটুক ভেজাল, ওই ভেজালটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। বুঝছি? কারো প্রশ্ন আছে তাইলে করতে পারো আমাকে।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বার্নিয়ার স্কেল থেকে মাত্র 1 সেন্টিমিটার। বার্নিয়ার স্কেল থেকে মাত্র 1 সেন্টিমিটার। আমরা বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করি কিন্তু মূল স্কেল তো বড়ই থাকে, 12 সেন্টিমিটার। বার্নিয়ার স্কেল 12 সেন্টিমিটার ইউজ করলে তাহলে তো হচ্ছে দুই ধরনের ভিন্ন কোম্পানি লাগে। একটা কোম্পানিতে তৈরি করবে শুধুমাত্র বড় বড় বার্নিয়ার স্কেল, আর অন্য কোম্পানিতে ইউজ করবে শুধুমাত্র বড় বড় মাপজোক ছাড়া কোনো কিছু কোনো শুধু দাগ টানতে পারলেই হয়। বুঝছো? এজন্য হচ্ছে আমরা করি কি, ওইখানেই ওই সেম কোম্পানিতেই দুই তিনজন ভালো মানে শিক্ষিত লোকজন নিয়ে হচ্ছে আমরা বার্নিয়ার স্কেল তৈরি করবো। বার্নিয়ার স্কেল তো আমি ছোট ছোট বানাই নিতে হয়। আচ্ছা, আমি মূল স্কেল দিয়েই পরিমাপ করবো, লাস্টে যতটুক ত্রুটি ছিল ওটুক যোগ করে দিলেই তো হয়। বুঝছো? মানে হচ্ছে তুমি মূল স্কেল দিয়েই মাপলা, মাপা জোপার পরে লাস্টে তুমি যতটুক ত্রুটি ছিল ওই ত্রুটিটুকু যোগ দিয়ে দিলা, তাইলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো, যোগ দিবে বা বিয়োগ দিবে, ওই তো হচ্ছে কথা, যোগ দিবে বা বিয়োগ দিবে, ওই তো। তাহলে এই জন্য আমরা শুধু ত্রুটিটা বের করার জন্য শুধু ছোট একটা স্কেল বানাই, শুধু ত্রুটিটা বের করার জন্য। আমরা মাপযোগ সব বড় স্কেলেই করি, ত্রুটিটা বের করার জন্য আমরা হচ্ছে একুরেট মাপের একটা ভার্নিয়ার স্কেল নিয়ে শুধু ত্রুটিটা বের করি, লাস্টে গিয়ে সেই ত্রুটিটা প্লাস মাইনাস করে দিই। বুঝছো? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভার্নিয়ার স্কেল আমি সরাই দেবো, আমি শুধু ত্রুটিটা বের করে ভার্নিয়ার স্কেল সরাই দেবো, তারপরে মাপযোগ করবো মেইন স্কেল দিয়ে, লাস্টে গিয়ে আমি ত্রুটিটা যোগ বা বিয়োগ দিবো, যদি বেশি হয় তাহলে যোগ দেবো, কমই দেবো। আচ্ছা, বার্নিয়ার কনস্ট্যান্ট, বার্নিয়ার ধ্রুবক, এটাকে বিসি দ্বারা প্রকাশ করা হয়, বার্নিয়ার কনস্ট্যান্ট বা বার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে, তোমাদের সদর গার্লসের মতো একটা স্কুলে যদি এইসব না দেখে তাহলে শিখবা কোথা দিয়ে? এর থেকে তো ও দেখাইছে। আচ্ছা, দেখাইলে তাহলে তো ভালোই, তাহলে তো বুঝতেই পারছো। গুড। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু বড়। আচ্ছা, আমি উল্টে লিখছি, বইতে যেরকম লেখা আছে সেখানে লেখা আছে প্রধান স্কেলের, আর এইখানে লেখা আছে ভার্নিয়ার স্কেলের। মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। লেখাটা একটু উল্টে লিখবা, ঠিক আছে? এই ভার্নিয়ার কথাটা আসবে নিচে, আর প্রধান কথাটা যাবে উপরে। মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। প্রধান স্কেলই মূল স্কেল। বুঝছো? প্রধান স্কেলটা হচ্ছে মূল স্কেল। তাহলে এটা গেল আমাদের ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, উল্টোই দিবা, মানে লেখবা এই প্রধানটা যাবে এইখানে। হ্যাঁ হ্যাঁ, ভার্নিয়ারটা আসবে এই জায়গায়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে, ধরো আমি, এখন ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আছে বিসি ইকুয়ালস টু এস বাই এন। এখানে এস হচ্ছে এটা কিন্তু আমাদের লাগবে। ভার্নিয়ার ধ্রুবকটা আমরা কেমন বের করি? এস বাই এন। এস হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এই ম্যাথ করার সময় আমাদের কালকেই হচ্ছে এই সূত্র লাগবে। আর এন হইছে ভার্নিয়ার ভাগ সংখ্যা।
আমরা ম্যাথ করার সময় দেখবো যে আসলে সূত্রটা আমরা কিভাবে ব্যবহার করি নেক্সট ক্লাসে। বি সি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, বি সি ইকুয়ালস টু কি এস বাই এন, যেখানে এস হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা। আমরা বুঝিনি, বলো। ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রত ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ারের, ভার্নিয়ার এস স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার ভাগ সংখ্যা। এটা কি ভার্নিয়ার স্কেল নাকি মূল স্কেল একটু দেখছি নাকি, দাঁড়াও তো, ভুলে গেলে কেমনে হবে। এস বাই এন, না না না, মূল স্কেলের, মূল স্কেলের, সরি। দেখি তো ভার্নিয়ার, হ্যাঁ এটা হচ্ছে মূল স্কেলের, আমি দুঃখিত, এটা হইছে মূল স্কেলের। এস হইছে মূল স্কেলের আর এন হইছে ভার্নিয়ার স্কেলের। এস হইছে ক্ষুদ্র মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা হইছে মূল স্কেলের, আর এন হইছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা ভার্নিয়ার ভাগ সংখ্যা। ওটা আমরা দেখবো যখন ম্যাথ করতে হবে, তখন আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল স্কেল আর প্রধান স্কেল এক কথা। আচ্ছা, এই গেল। আমরা হচ্ছে শেষ করে দিব এই ক্লাসটা, আমাদের অল্প একটু বাকি আছে। এটা পুরো দেখাবো কেমনে স্যার, এখানে ই পরে এই এই কোন রাশির যে ক্ষুদ্রতম অংশের সাথে তুলনা করে ওই রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় তা ওই ওই রাশির একক। আচ্ছা, ওকে, দেখো এখন আমরা চলে যাব হচ্ছে এর পরের পেজে। পরের পেজ হচ্ছে আমাদের এখানে আছে স্লাইড ক্যালিপার আর আছে স্ক্রু গজ। আচ্ছা, এইখানে তখন তো দুইটা সংজ্ঞা আসে, একটা আসে পিস, আমি বলতেছি একটা আছে পিস আর একটা আছে, বুঝি নেই। না 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 না, 1 নম্বর চ্যাপ্টারে টেক্সট বুক পড়বা না, আমাদের 2 নম্বর চ্যাপ্টার থেকে টেক্সট বুক পড়া শুরু হবে। 1 নম্বর চ্যাপ্টারে আমি হচ্ছে সংজ্ঞাগুলো লেখাই দিচ্ছি, এনাফ, আর হচ্ছে ম্যাথ গুলো দেখাই দেবো, এনাফ, আর কিছু পড়া লাগবে না। এখান থেকে স্ক্রু গজের পিস আর হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, এই দুইটি হচ্ছে আমাদের সংজ্ঞা চলে আসে। স্ক্রু গজের দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে পিস, একটা হচ্ছে লঘিষ্ঠ গণন। আচ্ছা, আমরা এখন পিস দেখবো আর লঘিষ্ঠ গণন দেখবো। সবাই একটু বইয়ের দিকে একটু ভালোভাবে তাকাও, বইয়ে একটু এই ছবিতে চলে যাও, আমার ফোনটা অফ হয়ে যাবে। 1 মিনিট, এত ঝামেলা নিয়ে মানুষ থাকতে পারে, একটা না একটা ফোন বন্ধ হয় হয়ে গেছে। আচ্ছা, আর 5 মিনিট ক্লাস নেবো তো, 5 মিনিট চলবে, তারপরে লাগাবো না চার্জ। আচ্ছা দেখো, আহ আমরা এই চিত্রটায় যদি একটু চলে যাই, চিত্রটায় দেখো, এইখানে এই স্ক্রু গজ দিয়ে আমরা কি করি, এই ধরো একটা কলম আছে, গোলাকার একটা কলম, এটা আমরা ব্যাস মাপবো। তাহলে আমি কি করি, এই পাশে দেখো একটা বৃত্তাকার স্কেল আছে, এটাকে আমি ঘুরাই। এটা কিন্তু ওই সুপরিকারা মানে সুপরিকাটার জাতির মতো অনেকটা। আমি এইটাকে হচ্ছে এইভাবে ঘুরাই, ফলে এইখান থেকে হচ্ছে ফাঁকা বাড়ে। আমরা রেঞ্জ দেখছি, রেঞ্জ ওই যে কি বলবো ওটাকে, রেঞ্জ দিয়ে তো হচ্ছে আমরা হচ্ছে ওই কোনো মেশিন খুলি, দেখছি না রেঞ্জ, ওই রেঞ্জের সময় আমি করি কি, ওইটাকে হচ্ছে এইদিকে আমি মোড়াই বা ঘুরাই, ফলে হচ্ছে এখান থেকে ফাঁকা বাড়ে। ফাঁকা বাড়লে আমি করি কি, কলমটাকে এরকমের মাঝখানে ঢুকিয়ে দিই, আবার এটাকে আটকে দিই। আটকে দিলে কি এই মাথাটা এসে এই রকমের কলমের মধ্যে লেগে যাবে, এই রকম করে, ক্লিয়ার, এইরকম। এরপর আমি কলমটাকে ছুটেই ফেলাই, এরপর যতটুক থাকে এটুকু তো কলমটার ব্যাস, এটুকু তো কলমটার ব্যাস, বুঝছো? এইভাবে আমরা ব্যাস পরিমাপ করি। এখন তাহলে ব্যাস যদি আমি পরিমাপ করছি, তাহলে এই কলমটাকে ভেতরে বসাইতে হবে, কলমটাকে ভেতরে বসাইতে হলে এটাকে এরকম ঘুরানো লাগবে। এখন দেখো, তাহলে ধরো এই আমি ঘুরাইতেছি, এইটাকে আমি ঘুরাইতেছি, এই ক্লিয়ার, এই ধরো আমি ঘুরাবো, এইটাকে আমি এই ঘুরাবো, ফলে হচ্ছে এইখান থেকে ফাঁকা হবে, আমি এখানে রাখবো কলমটাকে। এখন দেখো, এই এইখান থেকে ধরো শুরু,
আমি পুরো বৃত্তাকার স্কেলটা একবার ঘুরিয়ে নিয়ে আসতে পারি। এই পুরো বৃত্তাকার স্কেলটা যদি তুমি একবার ঘুরাও, তাহলে এইখান থেকে একটু ফাঁকা বাড়বে না? পুরো বৃত্তের স্কেল তুমি একবার যদি ঘোরাও, এই জায়গা থেকে শুরু করছো, আবার একে ঘোরাইয়ে এনে এই রাখলা, ফলে কি এইখান থেকে একটু ফাঁকা বাড়বে না? বুঝছো? আচ্ছা, এইখান থেকে হচ্ছে মানে ফাঁকা বাড়বে। এখন দেখো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, একবারই তুমি ঘুরাবা। দেখো, সম্পূর্ণরূপে একবার তুমি যদি ঘুরাও, একদম যেইখান থেকে শুরু করছো তুমি ওই পর্যন্তই নিয়ে আসবে। এই ফলে কি এখান থেকে ফাঁকা বাড়বে না? যতটুক ফাঁকা বাড়বে তাকে বলা হয় পিস। আর পুরোটা না ঘুরে তুমি যদি ধরো একটা ঘর যদি তুমি ঘোরো, দেখো এই তো একটু একটা ঘর, দেখো এইখানে তো ধরো 20টা ঘর কাটা আছে, এইখানে ধরো 20টা ঘর কাটা আছে এই বৃত্তাকার স্কেলের উপরে। তুমি যদি একটা ঘর যদি মেচো করো, এই একটু একটুকেও তো কিছু না কিছু নড়বে নাকি? এই পুরোটা ঘুরাইয়ে নিয়ে আসলে অনেক বেশি ফাঁকা হবে। আর একটা মাত্র ঘর যদি ঘুরাও, তুমি অল্প একটু যদি ঘুরাও, অল্প একটু, তাহলে কি অল্প কম যাবে? সেই একটা ঘর ঘুরাইলে যতটুক হয় সেইটাকে বলা হয় লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। তাহলে আমরা একটু লেখা শুরু করি, যে হচ্ছে পিস কি, স্ক্রু গজের পিস কি। আমাদের পিসের সংজ্ঞা চলে আসবে। পিস হচ্ছে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি আমি দেখিনি একটু, যাই হোক, যাক। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার সম্পূর্ণ ঘুরালে, একবার সম্পূর্ণ ঘুরাবা, এটি রৈখিক স্কেল বরাবর, রৈখিক স্কেল বলতে সোজাসুজি। দেখো তুমি কিন্তু ঘুরাইতেছো বৃত্তাকার, তুমি কিন্তু ঘুরাইতেছো বৃত্তাকার, তুমি কিন্তু ঘুরাইতেছো বৃত্তাকার, এ তো যাইতেছে সোজাসুজি, ফাঁকা তো বাড়তেছে সোজাসুজি। এজন্য বলা হয়েছে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিস বলে। আর লিস্ট, হুম, ও আচ্ছা, স্ক্রু গজের টুপি কে, এইটার নাম দেওয়া হয়েছে টুপি, যারে ঘুরেই তার নাম দেওয়া হয়েছে টুপি। স্ক্রু গজের টুপিকে বৃত্তাকার স্কেল বরাবর, বৃত্তাকার স্কেল বরাবর একবার সম্পূর্ণ ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করে তাকে পিস বলে। আর লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনের ইংরেজি হচ্ছে লিস্ট কাউন্ট। এটা একটু মনে রাখবা, কারণ মাঝে মাঝে ইংরেজিটাও দিয়ে দেয়। স্ক্রু গজের টুপি কে, টুপি টুপি, এই যারে ঘুরেই তার নাম দেওয়া হয়েছে টুপি। আচ্ছা, এর পাশে লঘিষ্ঠ গণন, এটা লিখবা স্ক্রু গজের টুপিকে বৃত্তাকার স্কেল বরাবর মাত্র স্ক্রু গজের টুপিকে, স্ক্রু গজের টুপিকে বৃত্তাকার স্কেল বরাবর